এবার চাঁদাবাজির ঘটনায় রাজধানীর পলাশীতে দোকানীদের গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। তাদের মধ্যে একজন সলিমুল্লাহ মুসলিম হল বা SM হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান। বিরোধীরা যে জিতবে এবং মোদি যে পরাজিত হবে সেই ব্যাপারে কতখানি দৃঢ়প্রতিজ্ঞ আম আদমি পার্টি নেতা সোমনাথ ভারতী। তিনি বলছেন মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করবেন AAP নেতা অর্থাৎ আম আদমি পার্টি। রোগটা ক্রমাগত আরও সিভিয়ারের দিকে যাচ্ছে এবং একটা বড় বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। সে বিপদটার সিভিয়ারিটি কতটুকু হবে, ডিউরেশন কতটুকু হবে, সেগুলো নিয়ে আলাপ হতে পারে, সেটা করবো, কিন্তু আসছে একটা বিপদ, এটা মোটামুটি নিশ্চিত। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। কেন আপনারা আমার মোবাইল ভাঙছেন আইফোন বাড়ি দিয়ে? আমাদের অন্যায় কি বলেন? কেন আপনি মারলেন, কেন আমাদের গায়ে হাত তুললেন কেন আপনি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ছাত্রলীগের নেতারা এবং ছাত্রলীগের কিছু পোলাপান চাঁদার জন্য রাস্তাঘাটে এবং দোকানপাটে গিয়েছিল চাঁদা তোলার জন্য। সেখানে কিছু মুরব্বী এবং কিছু লোক তাদের গণদোলাই দিয়েছে। কত প্রভাবশালী ছিল সেই ছাত্রলীগের নেতারা এবং ছাত্রলীগের ছাত্ররা। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কেন তাদের গণদোলাই দিয়েছে এবং কেন তাদের মেরেছে। আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা যখন চাঁদা তুলতে যায় সেখানে কিন্তু গণদোলাই হয় এবং তাদের মারধর করে। তারা কিন্তু তাদের পরিচয় দিয়েছে এবং তাদের ক্ষমতা সম্পর্কে জানিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোন সংখ্যক ছাত্রলীগের প্লাবানদের মেরেছে এবং গণদোলাই দিয়েছে। অপরদিকে কিন্তু আমাদের পাশের দেশ ভারতে নির্বাচন শুরু হয়ে গেছে। আজকে রাত্রেই কিন্তু ফাইনাল একটি খবর আসার কথা। সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির লোকেরাও জানে যে এবার নরেন্দ্র মোদী পাশ করবে। অপরদিকে ভারতের কিছু মন্ত্রীরা বলেছে এবার নরেন্দ্র মোদীকে ফেল করতেই হবে, 100%-এর ভিতরে 100% ফেল করবে। কেন এত শিওর হয়ে বলছে, কি তথ্য রয়েছে তাদের কাছে, আজকের এই ভিডিওতে তাও আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। ঈদের চাঁদাবাজির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে দোকানদার ব্যবসায়ীরা। এবার চাঁদাবাজির ঘটনায় রাজধানীর পলাশীতে দোকানীদের গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। তাদের মধ্যে একজন সলিমুল্লাহ মুসলিম হল বা SM হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান। অভিযোগ রয়েছে প্রায় প্রতিদিনই তার সহযোগীদের নিয়ে চাঁদাবাজি করতেন সাবেক এই হল সভাপতি। এর আগে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মাদক ও নারীসহ আটক হন এই নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রোববার রাত 11:30 এ সময় রাজধানীর পলাশীর মোড় বাজারে চাঁদাবাজি করতে গিয়ে মারধরের শিকার হন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী শহীদুল ইসলাম। এমন কাণ্ডে ঘটনাস্থলে এসে উপস্থিত হন চকবাজার থানা পুলিশ। সেখান থেকে দুজনকেই গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান চাঁদাবাজিতে বাধা দেওয়ায় চাপাতি দিয়ে নজরুল এবং মাহবুব নামের 2 ব্যবসায়ীকে আঘাত করতে যান তারা। তখন দোকানিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগীকে গণপিটুনি দেন এবং পরে পুলিশের হাতে তুলে দেয় তাদের। দোকানিরা জানান রোববার গণপিটুনি ঘটনার আগেও পলাশী বাজারে একাধিকবার চাঁদাবাজি করে ছাত্রলীগের এই নেতা। এর আগে কলা বিক্রেতা দেলোয়ারের কাছ থেকে 1000 টাকা এবং কনফেকশনারি দোকানি সানাউল্লাহ সহ বেশ কিছু দোকানদারের কাছ থেকে চাঁদা নেয় মেহেদী। পলাশীর দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক কালবালাকে বলেন রোববার রাত 11টার পর সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী ও তার সহযোগী বাজারে এসে চাঁদা দাবি করে। 2 লাখ টাকা চাঁদা পেতে পারে, যখন তারা দিতে অধিকার তখন তার উপরে হাত তোলা করে দোকানদাররা দ্রুত আটকা পুলিশের কাছে। নজরুল ইসলাম নামে এক ভুক্তভোগী দোকানি জানান চাঁদা চাইতে এলে প্রায় তাদের বাধা দেন, কিন্তু এতে থেমে থাকেননি সাবেক ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ও তার সহযোগী। নিয়মিতই অত্যাচার এবং চাঁদাবাজি চালিয়ে যান। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। সার্বিক বিষয়ে বক্তব্য জানতে চকবাজার থানার ওসিকে কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে দায়িত্বরত ডিউটি অফিসার SI শাহাদাত আলম কালবালাকে জানান তাদেরকে গ্রেপ্তারের পর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মনে হাসপাতালে ভর্তি আছে। বিষয়টা আমাদের স্যাররা ডিসি স্যার বিষয়টাকে ভালো করে তদন্ত করে দেখতেছে ঘটনাটা কি করছিল। তিনি আরো জানান প্রাথমিক তদন্ত শেষে মামলা নেওয়া হয়েছে, অতি দ্রুত কোর্টে চালান করা হবে। এর আগে 2021 সালে সলিমুল্লাহ হল থেকে মাদক এবং নারী সহ আটক হন এই নেতা এবং 2014 সালে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হল শাখা ছাত্রলীগের এই সভাপতিকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেয় ছাত্রলীগ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল প্রতিষ্ঠানের প্রধান ফটকে টানানো এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
রিসোর্টের ব্যবস্থাপক সাব্বির হোসেন জানান, সার্ভার সমস্যাতে আপাতত পার্ক এবং রিসোর্ট বন্ধ করা হয়েছে। সার্ভার সমস্যার সমাধান হলে আবারও খুলে দেওয়া হবে। গোপালগঞ্জ সদরের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমিতে রিসোর্টটি গড়ে তোলেন বেনজির। এর সব জমি হিন্দু সম্প্রদায়ের লোকজনের বলে দাবি স্থানীয়দের। আমাদের অন্যায় কি বলেন? চলো আমাদের অন্যায় কি বলেন? আমাদের 1 জুন সন্ধ্যা আড্ডা দিচ্ছিলেন স্থানীয় কয়েকজন। পাশেই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এ সময় বোলতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে হাজির হয়ে জানতে চান তাদের পরিচয়। রিসোর্টের গার্ড পুলিশকে জানায় সারাদিন সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন তারা। এরপরই সেখানে উপস্থিত থাকা 5 জনকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগ, সেদিনই সময় সংবাদে সাবেক আইজিপি বেনজির আহমেদের জোর করে জমি লিখে নিয়ে রিসোর্ট নির্মাণের কথা বলেছিলেন তারা। সময় টিভি সহ একাধিক টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার পর এই প্রজেক্টের ভিতর যারা কর্মরত আছে তার ভিতর সাদ্দাম তারা আঙুল দিয়ে দেখাইতেছে যে এ ছিল বা এরা ই করছে, সাংবাদিকদের সামনে মুখ খুলছে। আমাদের বলে এই পার্ক হয় ভালো হয়েছে না, তোরা ব্যবসা বাণিজ্য করতেছিস না, তোরা তার বিরুদ্ধে কথা বলিস কেন? বলতল থানার আইসি আমাদের উপরে লাঠিচার্জ করে এবং প্রচন্ড পরিমাণে শারীরিক লাঞ্ছনার শিকার হই আমরা। বেনজির স্যারের নির্দেশে কি এই পুলিশই আমাকে এরকম পিটাবে? সোমবার সকালে কয়েকজন পুলিশ সদস্য সহ বেনজিরের রিসোর্ট এলাকায় দেখা যায় সেই পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামকে। স্থানীয়রা বলছেন, রিসোর্ট এলাকায় প্রায় আমিনুল ইসলামকে টহল দিতে দেখা যায়। আর অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে মুঠোফোনে আমিনুল ভিন্ন ঘটনার অবতারণা করেন। স্থানীয়ভাবে লোকজনরা উৎপত্তি আছে, তাই এই সবটি কাশমাস খেলতেছে। শুধু তারা ওদেরকে দাওয়া দিছি, করে ব্যথা ব্যথা পাইছে। ওরা বানাইছে কি আমি আর বিষয়টা জানি না। ওরা কি বলতেছে কি অতর্কিত হামলা মানতে এইসব কিন্তু বিষয় সত্য না। এটা ভিন্ন খাতে নিতে চেষ্টা করতেছিল ওই সময়। যার পরে সব ঠান্ডা এখন চুপ হয়ে রয়েছে। এদিকে 3 জুন সকালে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ। ডলার সংকটটা এখন ঠিক কোন জায়গা আছে সেটা বোঝাপড়ার। এটা খুব স্বাভাবিক, কারণ গত 2 বছরের বেশি সময় থেকে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে যে এসে পৌঁছেছে, তার পেছনে খুব বড় একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে ডলার সংকট। সেটা নিয়ে কিছু আপডেট আছে, সেটা নিয়েই কথা বলতে চাই। বেশ কয়েকটা লক্ষণ, আমাদের কাছে তো সঠিক তথ্য সরকার দেবে না, বরং আমরা কিছু ম্যানিফেস্টেশন, কিছু সিমটম দেখে সংকটটার এক্সটেন্ট এবং সিভিয়ারিটি বুঝতে পারি। আজকে সেটা নিয়েই কথা বলবো। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো। আমরা খেয়াল করেছি যে কয়েকটা বিষয় নিয়ে আমরা বেশ কিছুদিন মেতেছিলাম, কেউ বলবেন আমাদেরকে মাতিয়ে রাখা হয়েছিল। জনাব বেনজির, জনাব আজিজ এবং জনাব আনারের ঘটনা। জনাব আজিজকে নিয়ে অবশ্য সরকার তেমন কিছু না, এটা আমেরিকা থেকে আসা স্যাংশন, মানুষ কথা বলেছে। কিন্তু বাকি দুটো ঘটনা নিয়ে কেউ কেউ বলছেন এটা আমাদের মনোযোগকে ডাইভার্ট করার একটা চেষ্টা থেকে করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আসলে খুব মনে করি না, কারণ হলো এই ঘটনাগুলো দিয়ে যেসব বাস্তবতা আপনি সামনে আনছেন, সেটা দিয়ে সরকারের বিরাট সংকটের প্রশ্ন সামনে আসে। সুতরাং এটা এনে সরকার খুব গেইন করছে আমি মনে করি না। আর অর্থনৈতিক সংকট ডাইভার্ট, নানান ইস্যুস কথা বলছি, এর মধ্যে একটা কথা অনেকেই বলছেন যে অর্থনৈতিক সংকট থেকে মনোযোগ ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংকটে যে জায়গায় এসে পৌঁছেছে, যে জায়গার দিকে যাচ্ছে, কোনো কিছু দিয়ে আসলে এটাকে আর দাবিয়ে রাখা যাবে না, এটা নিশ্চিত থাকতে পারি আমরা। যাই হোক, একটু কথা বলি। কয়েকটা ওই যে বললাম কয়েকটা ম্যানিফেস্টেশন আছে, সেটা নিয়ে কথা বলে তারপর আমি আমার ইন্টারপ্রিটেশনের কথা বলবো। একটা খবর হচ্ছে আমাদের অনেকের চোখে পড়েছিল 4-5 দিন আগে, দ্রুত বকেয়া বিল ছাড় করতে অর্থমন্ত্রীকে অনুরোধ আদানি গ্রুপের একজন পরিচালক রীতিমতো বাংলাদেশে এসেছিলেন প্রণব আদানি। এসে উনি অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তাদের বকেয়া বিল পরিশোধ করতে বলেছেন। কিছুদিন আগেই ভারতের বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি দেখিয়েছি যে আদানি সাথে আরও কেউ, ত্রিপুরা, বিভিন্ন জায়গা থেকে তো বাংলাদেশ বিদ্যুৎ কেনে, বিরাট একটা বকেয়া ওখানে পড়ে গেছে। এবং ত্রিপুরার যে কোম্পানি বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই করে, তারা তখন ভারতের একটা সংবাদ সংস্থার সাথেও কথা বলেছে। এই কথা বলাটা মানে আরও স্পষ্ট করে দেয় এবং আন্তর্জাতিকভাবে আলোচনার বিষয় করে দেয় যে বাংলাদেশ বিদ্যুৎ বিল দিতে পারছে না। এবং আমরা একই সাথে এটাও বলেছিলাম, এটাও বুঝি যে ভারতের সাথে অতি খাতিরের কথা বলা হচ্ছে। সেই ভারতও আসলে এই জায়গায় কোনো ছাড় দিচ্ছে না। জনাব আদানি তো মোদির প্রধান অলিগার্ক, তাদেরকে একটু থামো, একটু ধৈর্য ধরো না, তারা এখন রীতিমতো চলে এসে চাপ দিচ্ছে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এই প্রসঙ্গে বলেন, আদানি গ্রুপ দ্রুত তাদের বকেয়া পাওনা চাচ্ছে, বিদ্যুৎ বিভাগও যথাসম্ভব দিয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগের চেষ্টা রয়েছে বকেয়া 2 মাসের মধ্যে নামিয়ে আনার। বর্তমানে 5 মাসের বকেয়া রয়েছে, এতে প্রায় 600 থেকে 700 মিলিয়ন ডলার বকেয়া পড়েছে। এটা একটা খবর। দ্বিতীয় খবরটা হচ্ছে আমেরিকার একটা প্রতিনিধি দল, ব্যবসায়ীদের এবং বিভিন্ন প্রতিনিধি মিলে একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসছে। তারা এসে অনেক রকম কথাবার্তা বলছে। তার মধ্যেও আমেরিকান কোম্পানিরা যে তাদের লভ্যাংশ নিতে পারছে না, সেটা নিতে পারার তাগাদা দেওয়ার কথা বলেছে। একটু পড়ি। একজন কূটনীতিক প্রথম আলোকে জানান, সম্প্রতি ঢাকা সফরের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ডলার সংকটের কারণে তার দেশের ব্যবসায়ীদের লভ্যাংশ এখানে আটকে থাকার প্রসঙ্গ তোলেন।
আর ডোনাল্ড লুর সফরের ঠিক আগের দিন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ ব্যাংকে গিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসা ব্যবসায়ী প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন। এদিকে ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছেন, ডলার সংকটের কারণে গত কয়েক মাসে বিভিন্ন দেশের পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ দিতে পারছে না বাংলাদেশ। আবার উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠানে বিল পরিশোধেও দেরি হচ্ছে। এককভাবে কোনো প্রতিষ্ঠানের অর্থের পরিমাণ বিপুল অঙ্কের না হলেও অনেকগুলো প্রতিষ্ঠান মিলে টাকার পরিমাণটা উল্লেখ করার মতো। ফলে বাংলাদেশের ডলার সংকটের কারণে সৃষ্টি হওয়া সমস্যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে ভাবিয়ে তুলছে। এটা হলো আমেরিকা। তার মানে আমেরিকায় লু আসলেন, পিটার হাস কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকে গিয়ে। এরও আগে পিটার হাস টিভির সাক্ষাৎকারে, বাংলাদেশের টিভির সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানেও তাদের এই কোম্পানিগুলোর বকেয়া পাওনা না পাওয়ার কথা বলছেন। মানে বকেয়া তো না, আসলে কেউ কেউ বকেয়া পান আর কারো কারো লাভ করেছেন, সেই টাকা নিয়ে যেতে পারছেন না। শেভরনের টাকা নিয়ে যেতে পারছেন না, জনাব পিটার হাস শেভরনের কথা ক্লিয়ারলি বলেছিলেন। সো তারপর একটা ব্যবসায়ী প্রতিনিধি দল আসলো, তারা চাপ দিচ্ছে, বুঝতেই পারছে পরিস্থিতিটা কি। এরপরে সেটা হলো আইএ, একটা সংস্থা, যে সংস্থাটা বাংলাদেশের পৃথিবীর এয়ারলাইনগুলোর যে সংস্থা, আমি এই সংস্থাটার নামটা একটু বলি, সেটা হচ্ছে IATA, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে বিভিন্ন ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন যারা যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি, এয়ারলাইনগুলো বিভিন্ন দেশে কী বকেয়া পাচ্ছে সেগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলে। তাদের অন্যান্য কাজও আছে, কিন্তু তারা এই ব্যাপারে অ্যালার্মিং দেয়। গতকাল তারা একটা নতুন নোটিশ দিয়েছে, যেসব দেশের কাছে বকেয়া পাওয়া যাবে তাদের কাছে, এর মধ্যে বাংলাদেশ $320 মিলিয়ন, 32 কোটি ডলার। অঙ্কে আমরা যদি হিসাব করি অঙ্কটা 4000 কোটি টাকার মতো হবে। মজার ব্যাপার, বাংলাদেশ এই তালিকায় 2 নম্বর, 1 নম্বর হচ্ছে পাকিস্তান, $411 মিলিয়ন। আমি আগে একদিন একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলেছিলাম, সেটা হলো এই যে এরা টিকিট বিক্রি করছে, সেই টিকিটের টাকাও তারা বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারছে না। এতে বিভৎস সংকট তৈরি হয়েছে। সেটা কীরকম? এই যেহেতু টাকা পাচ্ছে না, তারা তাদের ফ্লাইট কমাচ্ছে, এবং ফ্লাইট যেহেতু কমাচ্ছে এবং তাদের যেহেতু একটা টাকা এখানে আটকে গেছে, সেটারও একটা কস্ট অফ ফান্ড আছে, সেটা তুলে নেওয়ার জন্য তারা তাদের টিকিটের দাম অনেক বাড়িয়ে দিয়েছে বাংলাদেশে। এটার মাসুল এখন আমরা সাধারণ মানুষজন দিচ্ছি। আপনি অনেক সামর্থ্যবান হলে টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেলেও হয়তো আপনার গায়ে লাগছে না, কিন্তু আমরা জানি বাংলাদেশ থেকে এই প্লেনে ফ্লাই করা মানুষদের একটা বড় অংশ বিভিন্ন দেশে প্রবাসী কর্মী হিসেবে কাজ করেন, মূলত শ্রম নির্ভর কর্মী। সো অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা, তাদের উপরে চরম চাপ তৈরি হয়েছে শুধুমাত্র সরকারের এই ডলার সংকটের কারণে। সে যেহেতু বিভিন্ন এয়ারলাইনকে তার টাকা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারছে না, সেজন্য। এই 3টা খবর, তার সাথে আরেকটা জিনিস একটু যোগ করি, সেটা হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অবস্থার ক্ষেত্রে ফিচ রেটিংস তার র্যাঙ্কিং আরেক ধাপ নামিয়ে দিয়েছে। ফিচ যা বলছে বাংলাদেশের ঋণমান কমিয়ে আনার ক্ষেত্রে, ফিচ রেটিং বলছে ঋণমান B+ নামিয়ে আনা হয়েছে কারণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দীর্ঘমেয়াদে দুর্বল। বাংলাদেশ রিজার্ভ ক্ষয় ঠেকাতে অনেক ব্যবস্থা নিল, এই পরিস্থিতির শিগগিরই উন্নতি ঘটতে যাচ্ছে না। তাই অর্থনীতির বহিস্থ খাতে ধাক্কা লাগলে বাংলাদেশ আরও অরক্ষিত হয়ে পড়বে। 2022 সাল থেকে বিদেশি মুদ্রা রিজার্ভের পতন ঠেকাতে বাংলাদেশ যেসব ব্যবস্থা নিয়েছে তা যথেষ্ট নয় বলে মনে করে ফিচ রেটিংস। এসব নীতির কল্যাণে অভ্যন্তরীণ বাজারে ডলার সংকট মোকাবিলা করাও সম্ভব হয়নি। এখন যে ক্রলিং পেগ পদ্ধতি গ্রহণ করা হয়েছে তাতে মুদ্রার বিনিময় হারের নমনীয়তা বাড়বে, তবে এই নীতির কল্যাণে যে বিদেশি মুদ্রা বাজারের সংকট মোকাবিলা করা যাবে বা রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হবে তা পরিষ্কার নয়। সোজা সাপটা কথা। এবার এগুলো নিয়ে আমরা আসলে কি বুঝতে পারি সেটা নিয়ে কথা বলি। সংকটটা কতটা, কেন আমি মনে করছি এটা একটা বিপদের পূর্বাভাস। ধরুন আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, আপনি একটা পরিবার চালান, আমি দেশ থেকে সরে আসি। কোনো কারো ক্রাইসিস পড়লে আমরা চেষ্টা করবো আমরা আমাদের নিজেদের পরিবারের মানুষজনের কিছু কাটছাট করতে। আমার কাছে যারা, আমি যদি ন্যূনতম আমার সম্মান রক্ষা করতে চাই, যারা আমার কাছে টাকা পায়, ধরুন আমার বাসায় একজন সাহায্যকারী কাজ করে যান পার্ট টাইম, তার একটা বেতন আছে, আমি চেষ্টা করবো তার বেতনটা দিয়ে দিতে। আমি আমার সন্তানের টিউটর আছে, তার বেতনটা দিয়ে দিতে চাইবো। আমি চেষ্টা করব আমি পাড়ার যে মুদি থেকে বাজার করি সেখানে বাকি না করতে। আমি দরকার একটু কম খাবো, কম পরবো। আমি আমার একটা বাইরে গিয়ে মাঝে মাঝে খেতাম, সেটা বাদ দেবো। আমি একটু কম কিনবো, এসব করতে পারি। আমি একটা জামা কম কিনবো, কিন্তু আমি চেষ্টা করবো ওগুলো করতে, কারণ আমি একজন মানুষ যিনি মানুষের সাথে লেনদেনের সম্পর্কটা ঠিক আছে, ভালো আছে, এটা রাখতে চাই। এটাই নিয়ম। এই কথাটা কেন বললাম? সরকার ডলার সংকট মোকাবেলার জন্য আমাদেরকে শেষ করে দিয়েছে, দেশের অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে। বহুবার বলেছি, সে তার ইম্পোর্ট রেস্ট্রিক্ট করতে করতে গিয়ে এসেনশিয়াল কমোডিটিস খাওয়াটাও না, মাঝে মাঝে আপনার জীবন বাঁচানো ফরজ হয়েছে। আমাদের মেডিকেল ইকুইপমেন্টস ইম্পোর্টের কী পরিমাণ ক্রাইসিস এই সরকার তৈরি করেছে আমি বহুবার দেখিয়েছি। হার্টের এসেনশিয়াল জিনিস, ভালভ, স্টেন্ট ঠিকমতো আনা যাচ্ছে না, যেগুলো আপনার জীবন রক্ষাকারী জিনিস। ঔষধ বানানোর যে অত্যাবশ্যকীয় উপাদান API, এগুলো ঠিকমতো আনা যাচ্ছে না। আর অন্যান্য ব্যাপার তো আছেই। আপনি এগুলোর সংকট তৈরি করেছেন। শুধু এগুলোর কথা কেন বলি? একটা বিলাসী পণ্যের সাথেও দেশের অর্থনীতি জড়িত এবং গরিব মানুষ জড়িত। আমরা এটা অনেকে বুঝি না। ধরুন অত্যন্ত দামি একটা চকলেট,
এটার ইম্পোর্ট রেস্ট্রিক্ট করা হলো। এটা গরিব মানুষ খায় না, কিন্তু ওই চকলেটটা যখন ইম্পোর্টেড হয়, একটা অফিস আছে, ওই অফিসে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এমপ্লয়িজ আছে, ওই অফিসে গরিব কর্মচারী আছে। ওটা বিভিন্ন সময় যখন আসে, পণ্য পরিবাহিত হয়, ওটা কার্টন মাথায় করে নিয়ে যান একজন গরিব দিন মজুর। অত্যন্ত দামি চকলেট, যে চকলেটটা তার যে মজুরটা বহন করে নিয়ে যাচ্ছেন তার পরিবার কোনো কালেই খেতে পারবে না, কিন্তু ওটা তার এমপ্লয়মেন্ট তৈরি করছে। তো আপনি এই জিনিসগুলো ওটা রেস্ট্রিক্ট করলেনই, কিন্তু বাইরের ব্যাপারটা ঠিক রাখার কথা ছিল। কেন ঠিক রাখার কথা ছিল? যে বললাম, আপনার একটা সুনামের দরকার আছে। এই রেজিম ক্ষমতায় আছে, তার উন্নয়ন হয়েছে এই ন্যারেটিভ দিয়ে। সে বাইরে বাংলাদেশকে একটা মিরাকল অফ ডেভেলপমেন্ট বলে, তাই না? অনেকে এই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন। সো আপনি যখন উন্নয়নের ব্র্যান্ডিং করেন, এবং বহু ক্ষেত্রে সে তার এই বিভৎস লুটপাটের চুরি ডাকাতি নির্বাচনকে, তার মানবাধিকার লঙ্ঘনকে, তার লুটপাটকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে বাই শোয়িং যে আমার এখানে দারুণ উন্নয়ন হচ্ছে, আমার এখানে দারুণ দারিদ্র্য কমছে, ইত্যাদি ইত্যাদি। ফলে আপনি যখন বিদেশিদেরকে টাকা দেন না, যখন বাংলাদেশের ডলার ক্রাইসিসের কারণে আমেরিকান কোম্পানি টাকা দিতে পারছে না, ভারতীয় কোম্পানি টাকা পাচ্ছে না, তারপরে আপনার এয়ারলাইনগুলো টাকা দিতে পারছে না, এবং এর মধ্যে অনেকগুলো এয়ারলাইনের এই পরিমাণ টাকা আছে, মানে অনেকগুলো দেশের কাছে এই তথ্য আছে, এবং এগুলো ইন্টারন্যাশনাল নিউজ এখন। এটা আপনার উন্নয়নের বয়ানকে মারাত্মকভাবে আঘাত করে, কিন্তু আপনি না করে পারছেন না, তাই না? আমি অন্তত তেমন কোনো রকম কোনো আশার জায়গা দেখছি না সরকারের জন্য। সরকারও দেখছে না, আসলে দেখলে কিন্তু সে এইরকমভাবে ওর পাওনা, মানে রীতিমতো ভারতের পাওনা আপনি দেবেন না। আদানি মোদির অলিগার্ককে বাংলাদেশে আসতে হয় টাকা চাইতে, আপনি তো সবার আগে দিয়ে দেওয়ার কথা ছিল সব এসব করে, কিন্তু আপনি দিতে পারছেন না। ইউ আর ইন দ্যাট ক্রাইসিস। কারণ আপনি জানেন যে আছে তা তো বটে, আসারও সম্ভাবনা যে অনেক কিছু আছে তা না। সেটা নিয়েও ডিটেল কথা বলবো। যাই হোক, বটম লাইন হচ্ছে এই আলামতগুলো, এই লক্ষণগুলো দেখে আমরা বলতে পারি, মানে সরকার তো আমাদেরকে জেনুইন তথ্য দেবে না, তো এই উপসর্গগুলো দেখে বলতে পারি রোগটা ক্রমাগত আরও সিভিয়ারের দিকে যাচ্ছে এবং একটা বড় বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। সে বিপদটার সিভিয়ারিটি কতটুকু হবে, ডিউরেশন কতটুকু হবে, সেগুলো নিয়ে আলাপ হতে পারে, সেটা করবো, কিন্তু আসছে একটা বিপদ, এটা মোটামুটি নিশ্চিত। বিরোধীরা যে জিতবে এবং মোদি যে পরাজিত হবে সেই ব্যাপারে কতখানি দৃঢ় প্রতিজ্ঞ আম আদমি পার্টি নেতা সোমনাথ ভারতী। তিনি বলছেন, মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করবেন এএপি নেতা, অর্থাৎ আম আদমি পার্টি। কতখানি দেখেন কনফিডেন্টের সাথে সে এই কথা বলছেন। সোমনাথ ভারতীর বয়স মাত্র 50, কিন্তু মাথায় মধ্যে প্রায় ফাঁকা, চকচকে টাকের উপর পাতলা কয়েক গাছা চুল অবশিষ্ট। 14 জুনের পর সেগুলো থাকবে কিনা সন্দেহ, কেননা তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে মাথা মুয়ে ন্যাড়া হয়ে যাবেন। দিল্লির আম আদমি পার্টির এই নেতা দিল্লি বিধানসভার সদস্য, এবার তিনি দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন, লড়েছেন বিজেপির মোদী সরকারের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজের বিপক্ষে। সুষমা স্বরাজকে তো চেনেন, সেই 2014 সালে বাংলাদেশে এসে এরশাদের বাসায় গেছিল, তারপর কি হয়েছিল তাকে তার না বলি ইতিহাস। যাক, এখানে খবরে বলা হচ্ছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর সোমনাথ নেওয়া হওয়ার ওই প্রতিজ্ঞার কথা এক্স মারফত অর্থাৎ টুইটারে জানিয়েছেন। তিনি লিখেছেন, মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে মাথা কামিয়ে ফেলবেন। 14 জন বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হবে, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা নিয়ে কিন্তু মানে বিতর্ক হচ্ছে। বলা হচ্ছে এই বুথ ফেরত সমীক্ষা হচ্ছে বিজেপির অর্থায়নে এই কাজগুলো হয়েছে। আমার কথা মিলিয়ে নেবেন, মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন না। এই ধারণা ইন্ডিয়া জোটের বিশ্বাসে পরিণত হয়েছে বলেই জোট নেতারা জোটবদ্ধ হয়ে বুথ ফেরত জরিপের বিরোধিতায় নেমেছেন শুরু থেকেই। মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়রা তো প্রত্যেকেই ওই সমীক্ষার ফল ফুৎকারে উড়িয়ে নিজেদের বিপুল জয়ের আগাম ঘোষণা দিয়েছেন। শুধু বিরোধী নেতারাই নয়, স্বাধীন সাংবাদিক এবং ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে নিজস্ব অভিমত জানিয়ে আসছেন এমন বিশেষজ্ঞরা গত শনিবার সন্ধ্যা থেকে দাবি করছেন, বুথ ফেরত জরিপ সরকারের দিকে তাকিয়ে সরকারি উদ্যোগেই তৈরি, এর সঙ্গে জমিনি বাস্তবতার কোনো মিল নেই। সোমনাথ ভারতীয় নেওয়া হয়ে যাওয়ার প্রতিক্রিয়া সেই বিরোধিতারই অন্য এক প্রকাশ। যাই হোক, শেষ পর্যন্ত এটা বলা হচ্ছে যে এই মহল বিজেপির জয় নির্ঘোষের মধ্য দিয়ে ব্যবসায়িক ও বাণিজ্যিক স্বার্থের দিকেও ইঙ্গিত করেছেন। গত শনিবার তারা জানিয়েছেন, এই সাজানো সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে শেয়ার বাজার আরো চাঙ্গা করে তুলতে। আজ সোমবার বাজার খুলতে না খুলতে তার প্রমাণ পাওয়া গেল। বিজেপি 300 আসনের বেশি ও এনডিএ 400-র কাছাকাছি চলে যাবে, সেই আশায় শেয়ার বাজার তেজি ভাব তৈরি হয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স চট চড়িয়ে উঠে যায় 2000 পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও দিল রেকর্ড লাভ। যাই হোক, এগুলি সব ব্যবসায়িক কারসাজি আছে, আর বিরোধীদেরকে একটু হতাশ করা, হতোদ্দাম করা, সেটিও একটা লক্ষ্য থাকতে পারে। কিন্তু চূড়ান্তভাবে তো কোনো কিছুই বলা যায় না। মানে বাংলাদেশের জনগণ, আশেপাশের মানুষ, সবচেয়ে বড় কথা হলো যে গণতান্ত্রিক মানুষ তাকিয়ে আছে ভারতের মতন একটি বড় দেশ, যে দেশে আসলে এটা গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক শক্তির আসা দরকার।
তাহলে ভারত সহ এই অঞ্চলের যেই অস্থিতিশীলতা সেটা দূর। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।